উমাইয়াদ ও আব্বাসীয় খেলাফতের সময় খ্রিস্টান ও হিন্দু পণ্ডিতেরা আরব ইসলামিক সভ্যতার উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সিরিয়াক ও ভারতীয় দার্শনিকদের অনেক কাজই পরবর্তীতে আরবিতে অনুবাদে সাহায্য করেছিলেন তারা। সরকারি সাহায্য সহযোগিতার কোথাও অবশ্যই উল্লেখ করতে হবে। নিজেদের পরিবার পরিজন নিয়ে যাতে দুশ্চিন্তা করা না লাগে সেজন্য এসব কাজে নিয়োজিতদের জন্য উপযুক্ত পারিশ্রমিকের ব্যবস্থা করা হয়েছিল। স্থাপন করা হয়েছিল হাউস অফ উইজডমের মতো লাইব্রেরি, অনুবাদ কেন্দ্র ও একাডেমি। প্রযুক্তিগত উন্নতির কথা তো অবশ্যই বলা লাগবে। 751 খ্রিস্টাব্দে তালাসের যুদ্ধে বন্দী চাইনিজদের কাছ থেকে কাগজ তৈরির পদ্ধতি শিখে নেয় মুসলিমরা। পরবর্তীতে প্রক্রিয়ার আরও উন্নতির সাধন ছিল ইসলামের স্বর্ণযুগের উত্থানের পেছনে এক গুরুত্বপূর্ণ নিয়ামক। আরও কিছু ব্যাপারও এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ তালিকায় প্রথমে আসবে হজের কথা। বিশ্ব মুসলিমের এ মিলনমেলা একই সাথে নানা চিন্তা ভাবনার আদান প্রদানেরও সুযোগ তৈরি করে দিত। আরবের বণিকদের ভূমিকাও ছিল এক্ষেত্রে অনস্বীকার্য। ব্যবসার উদ্দেশ্যে তারা চীন, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা ইত্যাদি বিভিন্ন জায়গায় যেতেন। ব্যবসায় আর্থিক মুনাফার পাশাপাশি সেখানে থেকে নানা প্রযুক্তিগত জ্ঞানও নিয়ে আসতেন তারা। এবার আলোচনা করব জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইসলামী সমাজ ব্যবস্থা কেমন ছিল সে সম্পর্কে। তবে লেখার অতিরিক্ত বড় কলেবর পাঠকের ধৈর্যচ্যুতি ঘটাতে পারে বলে সকল দিক নিয়েই একটু একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করছি। ইসলামের স্বর্ণযুগে মুসলমানরা জ্ঞান বিজ্ঞান চর্চায় যে কি পরিমাণ অগ্রগতি অর্জন করেছিল তা ভাবলেও আশ্চর্য হতে হয়। জ্ঞানের জগৎ থেকে এবার চলুন ঘুরে আসা যাক তৎকালীন ইসলামী সমাজ ব্যবস্থা কেমন ছিল সে আমিনা থেকে। স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই শুরু করা যাক স্বাস্থ্য খাতের আলোচনা দিয়েই। তখনকার সমাজে প্রথম চিকিৎসা দেওয়ার আগে ডাক্তারদেরকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দেখিয়ে কাজে যোগ দেওয়ার প্রচলন শুরু হয়। হাসপাতালগুলো পরিচালনা করতে 3 সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করা হতো। নবম শতকে অনেক মুসলিম শহরেই ওষুধের দোকান চালু হয়ে গিয়েছিল। শুরুতে অবশ্য তাদের জন্য বিশেষ কোনো নিয়ম ছিল না। পরবর্তীতে খলিফা আল মামুন ও আল তাসিম ফার্মাসিস্টদের জন্য আগে পরীক্ষা দেয়া বাধ্যতামূলক করে দেন। ফার্মেসির শিক্ষার্থীদের জন্য থাকত বিশেষ প্রশিক্ষণের সুব্যবস্থা। দুর্নীতি এড়াতে কোনো ডাক্তারকে ফার্মেসি খোলা কিংবা ফার্মেসিতে অর্থ বিনিয়োগের অনুমতি দেয়া হতো না। সরকারি পরীক্ষক এসে নিয়মিত বিরতিতে ফার্মেসিগুলোর মান ঠিক আছে কিনা তা যাচাই করে দেখতেন। আগে হাসপাতালগুলো রাতের বেলায় বন্ধ হয়ে যেত। 10ম শতাব্দীর থেকে রাত দিন 24 ঘন্টায় সেগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। দরিদ্র কাউকে যাতে অর্থের অভাবে ফিরে যেতে না হয় সে ব্যাপারটাও নিশ্চিত করা হয়েছিল। গড়ে উঠেছিল বিভিন্ন দাতব্য সংস্থা। উদাহরণস্বরূপ ত্রয়োদশ শতাব্দীতে মিশরে গড়ে ওঠা কালাউন হাসপাতালের কথা উল্লেখ করা যায়। ধনী গরিব, সবল দুর্বল, স্থানীয় কিংবা দূর থেকে আগত, চাকুরে বেকার নির্বিশেষে সবাই সেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা পেত। জানা যায় যে হাসপাতালটিতে দৈনিক প্রায় 4000 রোগী আসত। শিক্ষা ব্যবস্থা, এবার আসা যাক সেই সময়কার শিক্ষা ব্যবস্থার কথাবার্তায়। মরক্কোর ফেজ শহরে খ্রিস্টাব্দে স্থাপন করা হয়েছিল আল কারাউইন বিশ্ববিদ্যালয়। এটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মোতাবেক বিশ্বের সবচেয়ে পুরনো এবং একই সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়। এরপরই আসবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের কথা, যা কিনা ফাতিমীয় খেলাফতের আমলে 970, মতান্তরে 972 খ্রিস্টাব্দে স্থাপন করা হয়। প্রথমে এটি মাদ্রাসা হিসেবে যাত্রা শুরু করলেও 1961 সালে একে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়। ফাতিমীয় খেলাফতের সময় শিক্ষা ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হয়। খলিফারা পণ্ডিতদের বিশেষ সমাদর করতেন, তাদেরকে সবাই গুরুত্বপূর্ণ পদ দেয়া হতো, শিক্ষার্থীদের জ্ঞানার্জনের জন্য দেয়া হতো উৎসাহ। সেই সাথে জ্ঞানী ব্যক্তিদের জ্ঞানার্জনের পথ সুগম করতে গড়ে তোলা হয়েছিল বিভিন্ন লাইব্রেরি। ক্রুসেডের সময় ধ্বংস হয়ে যাওয়া ত্রিপলির লাইব্রেরিতে প্রায় 30 লাখ বই ছিল। আফসোস, সবই পুড়িয়ে ফেলা হয়েছিল। অনেকের মতে আজকের পাবলিক লাইব্রেরির ধারণা আসলে এসেছিল তখনকার সমাজে প্রতিষ্ঠা লাইব্রেরিগুলো থেকেই। বিভিন্ন মানসিকতার লোকজনের সমাগমে, চিন্তা ভাবনার বিনিময়ে নতুন নতুন আইডিয়া জন্ম নিত প্রতিনিয়ত। কোনো লাইব্রেরিতে আবার পণ্ডিতদের জন্য থাকার ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য বোর্ডিং স্কুলের সুব্যবস্থাও ছিল। উমাইয়াদ ও আব্বাসীয় খেলাফতের সময় খ্রিস্টান ও হিন্দু পণ্ডিতেরা আরব ইসলামিক সভ্যতার উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সিরিয়াক ও ভারতীয় দার্শনিকদের অনেক কাজই পরবর্তীতে আরবিতে অনুবাদে সাহায্য করেছিলেন তারা। সরকারি সাহায্য সহযোগিতার কোথাও অবশ্যই উল্লেখ করতে হবে। নিজেদের পরিবার পরিজন নিয়ে যাতে দুশ্চিন্তা করা না লাগে সেজন্য এসব কাজে নিয়োজিতদের জন্য উপযুক্ত পারিশ্রমিকের ব্যবস্থা করা হয়েছিল। স্থাপন করা হয়েছিল হাউস অফ উইজডমের মতো লাইব্রেরি, অনুবাদ কেন্দ্র ও একাডেমি।
প্রযুক্তিগত উন্নতির কথা তো অবশ্যই বলা লাগবে। 751 খ্রিস্টাব্দে তালাসের যুদ্ধে বন্দী চাইনিজদের কাছ থেকে কাগজ তৈরির পদ্ধতি শিখে নেয় মুসলিমরা। পরবর্তীতে প্রক্রিয়ার আরও উন্নতির সাধন ছিল ইসলামের স্বর্ণযুগের উত্থানের পেছনে এক গুরুত্বপূর্ণ নিয়ামক। আরও কিছু ব্যাপারও এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ তালিকায় প্রথমে আসবে হজের কথা। বিশ্ব মুসলিমের এ মিলনমেলা একই সাথে নানা চিন্তা ভাবনার আদান প্রদানেরও সুযোগ তৈরি করে দিত। আরবের বণিকদের ভূমিকাও ছিল এক্ষেত্রে অনস্বীকার্য। ব্যবসার উদ্দেশ্যে তারা চীন, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা ইত্যাদি বিভিন্ন জায়গায় যেতেন। ব্যবসায় আর্থিক মুনাফার পাশাপাশি সেখানে থেকে নানা প্রযুক্তিগত জ্ঞানও নিয়ে আসতেন তারা। এবার আলোচনা করব জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইসলামী সমাজ ব্যবস্থা কেমন ছিল সে সম্পর্কে। তবে লেখার অতিরিক্ত বড় কলেবর পাঠকের ধৈর্যচ্যুতি ঘটাতে পারে বলে সকল দিক নিয়ে একটু একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করছি। ইসলামের স্বর্ণযুগে মুসলমানরা জ্ঞান বিজ্ঞান চর্চায় যে কি পরিমাণ অগ্রগতি অর্জন করেছিল তা ভাবলেও আশ্চর্য হতে হয়। জ্ঞানের জগৎ থেকে এবার চলুন ঘুরে আসা যাক তৎকালীন ইসলামী সমাজ ব্যবস্থা কেমন ছিল সে আমিনা থেকে। স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই শুরু করা যাক স্বাস্থ্য খাতের আলোচনা দিয়েই। তখনকার সমাজে প্রথম চিকিৎসা দেওয়ার আগে ডাক্তারদেরকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দেখিয়ে কাজে যোগ দেওয়ার প্রচলন শুরু হয়। হাসপাতালগুলো পরিচালনা করতে 3 সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করা হতো। নবম শতকে অনেক মুসলিম শহরে ওষুধের দোকান চালু হয়ে গিয়েছিল। শুরুতে অবশ্য তাদের জন্য বিশেষ কোনো নিয়ম ছিল না। পরবর্তীতে খলিফা আল মামুন ও আল মুক তাসিম ফার্মাসিস্টদের জন্য আগে পরীক্ষা দেয়া বাধ্যতামূলক করে দেন। ফার্মেসির শিক্ষার্থীদের জন্য থাকত বিশেষ প্রশিক্ষণের সুব্যবস্থা। দুর্নীতি এড়াতে কোনো ডাক্তারকে ফার্মেসি খোলা কিংবা ফার্মেসিতে অর্থ বিনিয়োগের অনুমতি দেয়া হতো না। সরকারি পরীক্ষক এসে নিয়মিত বিরতিতে ফার্মেসিগুলোর মান ঠিক আছে কিনা তা যাচাই করে দেখতেন। আগে হাসপাতালগুলো রাতের বেলায় বন্ধ হয়ে যেত। 10ম শতাব্দীর থেকে রাত দিন 24 ঘন্টায় সেগুলো খোলা রাখার নির্দেশ দেয়া হয়। দরিদ্র কাউকে যাতে অর্থের অভাবে ফিরে যেতে না হয় সে ব্যাপারটাও নিশ্চিত করা হয়েছিল। গড়ে উঠেছিল বিভিন্ন দাতব্য সংস্থা। উদাহরণস্বরূপ 13শ শতাব্দীতে মিশরে গড়ে ওঠা কালাউন হাসপাতালের কথা উল্লেখ করা যায়। ধনী গরিব, সবল দুর্বল, স্থানীয় কিংবা দূর থেকে আগত, চাকুরে বেকার নির্বিশেষে সবাই সেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা পেত। জানা যায় যে হাসপাতালটিতে দৈনিক প্রায় 4000 রোগী আসত। শিক্ষা ব্যবস্থা, এবার আসা যাক সেই সময়কার শিক্ষা ব্যবস্থার কথাবার্তায়। মরক্কোর ফেজ শহরে খ্রিস্টাব্দে স্থাপন করা হয়েছিল আল কারাউইন বিশ্ববিদ্যালয়। এটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মোতাবেক বিশ্বের সবচেয়ে পুরনো এবং একই সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়। এরপরই আসবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের কথা, যা কিনা ফাতিমীয় খেলাফতের আমলে 970, মতান্তরে 972। শিক্ষার কথা যখন উঠল তাহলে পলিম্যাথদের কথা না বলেও থাকা যাচ্ছে না। পলিম্যাথ বলতে বোঝায় এমন এক ব্যক্তিকে জ্ঞানের বিভিন্ন শাখায় যার সুদক্ষ বিচরণ হয়েছে। স্বর্ণযুগের মুসলিম পলিম্যাথের মাঝে রয়েছেন আল বিরুনি, আল জাহিজ, আল কিন্দি, ইবন সিনা, ল্যাটিন অ্যাভিসেন্না, আল ইদ্রিসি, ইবন বাজজাহ, ইবন জুহর, ইবন তুফাইল, ইবন রুশদ, ল্যাটিন অ্যাভেরোস, আল শুরুতি, জাবির ইবন হায়ান, আব্বাস ইবন ফিরনাস, ইবন আল হাইথাম, ল্যাটিন আল হাজেন, ইবন আল নাফিস, ইবন খালদুন, আল খারিজমি, আল মাসুদি, আল মুকাদ্দাসি এবং নাসির আল দিন আল তুসি। অর্থনীতিতেও সেই যুগের উন্নতি ছিল চোখে পড়ার মতো। আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে ভূমধ্যসাগরের পশ্চিমে এবং ভারতীয় মহাসাগর থেকে চীনা সাগরের পূর্ব পর্যন্ত ছিল তাদের বাণিজ্যিক দাপট। বিশাল বড় বাণিজ্যিক অবকাঠামো ছিল দীর্ঘ কয়েক শতাব্দীর ধরে ইসলামী সভ্যতার উন্নতির শিখরে আরোহণের অন্যতম চালিকাশক্তি। কৃষি ব্যবস্থা, ইসলামের স্বর্ণযুগে কৃষি ব্যবস্থায় এতটাই উন্নতি ঘটেছিল যে অনেকে একে আরবের কৃষি বিপ্লব বলে থাকেন। বাণিজ্যের সময়ে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে খাদ্যশস্য এনে তা নিজেদের মাটিতে উৎপাদনের ব্যবস্থা করার পাশাপাশি মুসলিমদের হাতে নিত্য নতুন কৃষি প্রযুক্তির উদ্ভব দেখেছে সেই যুগ। ভারত, আফ্রিকা, চীন ইত্যাদি নানা দেশ থেকে খাদ্যশস্য এনে তা ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বিভিন্ন দেশে উৎপাদনের লক্ষ্যে কাজ করতেন গবেষকেরা। একই সময়ে ব্যবসায়িক চাহিদা মোতাবেক অর্থকরী ফসল উৎপাদনের জন্য কাজ শুরু করেছিলেন তারা। শিল্পোন্নয়ন, বিভিন্ন শিল্প কারখানা চালাতে পানি এবং বাতাসের শক্তিকে কাজে লাগানো শুরু হয়েছিল। সীমিত পরিসরে জীবাশ্ম জ্বালানির ব্যবহারও শুরু হয়ে গিয়েছিল। 7ম শতাব্দীর থেকেই মুসলিম বিশ্বে ওয়াটার মিলের ব্যবহার শুরু হয়ে গিয়েছিল। সেই সময়ে মুসলিম বিশ্বে যেসব মিল ছিল তার মাঝে উল্লেখযোগ্য হল ফুলিং মিল, গ্রিস্ট মিল, রাইস হালার, শপ মিল, শিপ মিল,
স্ট্যাম্প মিল, স্টিল মিল, সুগার মিল ইত্যাদি। এছাড়া মুসলিম প্রকৌশলীরা ক্র্যাঙ্কশ্যাফট, ওয়াটার টারবাইন উদ্ভাবন করেছিলেন, মিলে গিয়ার লাগানোর ব্যবস্থা করেছিলেন তারা, করেছিলেন পানি উত্তোলনের যান্ত্রিক ব্যবস্থাও। ইউরোপের শিল্প বিপ্লবে এসব উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আস্তে আস্তে একসময় বিবর্ণ হতে শুরু করে মুসলিমদের গৌরবমাখা সেই স্বর্ণযুগ। 11 শতকে শুরু হওয়া ক্রুসেড ক্রমেই অস্থিতিশীল করে তোলে গোটা মুসলিম বিশ্বকে। এর অল্প কিছুদিন পরেই 13 শতকে ভেতরে ভেতরে ধুঁকতে থাকা মুসলিম বিশ্বের সামনে এসে দাঁড়ায় আরেক ত্রাস মঙ্গলদের আক্রমণ। 1206 খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের নেতৃত্বে মধ্য এশিয়ায় গড়ে উঠেছিল শক্তিশালী মঙ্গল সাম্রাজ্য। 1258 সালের 29 জানুয়ারি হালাকু খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী ও তার মিত্র শক্তিদের সামনে তছনছ হয়ে যায় আব্বাসীয় খেলাফতের রাজধানী, তখনকার দিনের অন্যতম সমৃদ্ধ নগরী বাগদাদ। 10 ফেব্রুয়ারি পর্যন্ত 13 দিন চলা সেই অভিযানে মঙ্গল বাহিনীতে ছিল 1,20,000 - 1,50,000 সেনা। অপরপক্ষে আব্বাসীয় খেলাফতের সেনা সংখ্যা ছিল সেই তুলনায় বেশ কম, 50,000 প্রায়। যুদ্ধে মুসলিমরা শোচনীয়ভাবে পরাজিত হয়। মঙ্গল বাহিনীর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও সেটা ছিল খুবই নগণ্য। অন্যদিকে আব্বাসীয়দের পক্ষে থাকা সকল সেনাই সেই অভিযানে নিহত হয়েছিলেন। পাশ্চাত্য সূত্রানুযায়ী সেই যুদ্ধে প্রায় 2 লাখ - 8 লাখ সাধারণ নাগরিক মারা গিয়েছিলেন। অপরদিকে আরব বিশ্বের মতে এর সংখ্যাটি 20 লাখ প্রায়। অধিকাংশ ঐতিহাসিকের মতে মঙ্গলদের এ আক্রমণই ছিল ইসলামের সোনালী যুগকে ইতিহাসের অধ্যায়ে পরিণত করার মূল নিয়ামক। কালক্রমে একসময় অটোম্যান সাম্রাজ্য উঠে দাঁড়ালেও ইসলামের সোনালী শ্রী যুগ আর কখনোই ফিরে আসেনি, বরং সোনালী শ্রী সূর্য কালে কালে অস্তমিতই হয়েছে। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে এখনই অজানা অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইবও করে সঙ্গে থাকবেন। আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।